আজকে আমরা দেখব ফটোশপ। যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা স্টার্টার উইন্ডো পাবেন, যেটা আমরা গতদিন ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও দেখছি। এইখানে কিছু র্যান্ডম ছবি দেখতেছেন আপনারা, এগুলা কোত্থেকে আসলো আসলে? মানে আমার রিসেন্ট যেই কাজগুলো আছে সেইগুলা থেকে কিছু কিছু জিনিস এখানে আছে। যদি প্রথমবারের মতো এটা খুলে থাকেন তাহলে এই জিনিসগুলো পাবেন না, জায়গাটা ক্লিন থাকবে। দেন আমরা এখানে সিমিলারলি আগের মতো আশেপাশে উপর নিচে এত কোনো দিকে না তাকায় আমরা জাস্ট এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে যখন ক্লিক করব তখন কিন্তু দেখেন ঠিক গতকালের মতোই আমরা আরেকটা পপ আপ বক্স পাইছি, যেটার মধ্যে আমরা আমাদের ক্যানভাসের সাইজটা ঠিক করে দিতে পারবো। তো আমাদের এখানে উইডথ হচ্ছে 396 পিক্সেল আছে, এটাকে আমরা 1000 পিক্সেল দিতে পারি, আর হাইট যেটা আছে এটাকে 1000 পিক্সেল দিতে পারি। তাহলে আমরা একটা 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড পাবো। এন্ড রেজুলেশন এখানে 72 পিক্সেল পার ইঞ্চ যেটা আছে এটাই থাকুক, সমস্যা নাই। আর জিবি হোয়াইট এগুলা যা যা আছে তা থাকবে। দেন আমি যদি ক্রিয়েটে প্রেস করি তাহলে অল্প একটু সময় নিবে, সময় নেওয়ার পরে আমাকে কিন্তু এটা ইউআই তে নিয়ে আসবে। এন্ড গত ক্লাস করে আছে, করে যদি থাকেন আপনারা, হোপফুলি জানেন যে ইউআই জিনিসটা কি। গতকাল আমরা ইলাস্ট্রেটরের ইউআই দেখছিলাম, আজকে দেখতেছি ফটোশপের ইউআই। আচ্ছা, যারা জানেন তো ভালো, আর যারা জানেন না তাদেরকে বলি যে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্যটা কি অনেকে আসলে বুঝতে পারে না। আমি একটু সহজে বলি, সহজ ভাষায় বলি যে ধরেন ইলাস্ট্রেটরে আপনি যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনটাকে কিন্তু আপনি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন। আপনি বিলবোর্ডে ইউজ করতে পারবেন, পোস্টারে ইউজ করতে পারবেন, অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে যেই ডিজাইনটা করা হয় এটা হয় ভেক্টর ডিজাইন। এইখানে যেই ডিজাইনটা আসলে আমরা আউটপুট হিসেবে দেখি ইলাস্ট্রেটরে, সেই ডিজাইনটার ব্যাক এন্ডে কিন্তু আসলে পিক্সেল না, সেই ডিজাইনটার ব্যাক এন্ডে কাজ করে আপনার ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। কেমন? তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের উপর বেস করে ওই ডিজাইন গুলোর আউটপুট আমরা দেখি ইলাস্ট্রেটরে। তো এটাকে আসলে ভেক্টর বলা হয় জিনিসটাকে। আর ফটোশপে যখন আমরা কোনো কিছু ডিজাইন করি, ফটোশপে যেই ডিজাইনটা আমরা করি, এই যে ডিজাইনটার যে আউটপুট হয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন ধরেন এটা একটা ডিজাইন, হ্যাঁ এটাই একটা ডিজাইন। তো এই যে ডিজাইনটা আমি যদি এটা থেকে এটাকে চাই বড় একটা জায়গাতে ইউজ করব কিংবা অনেক ছোট একটা জায়গাতে ইউজ করবো, আমি কিন্তু পারবো না। ইভেন আমি একটু পরে এটার আর্টবোর্ডটা যদি বড় করি, দেন এটাকে যদি বড় জুম করি, জুম বলতে এটাকে স্কেল আপ করি, তাহলে কিন্তু এটা যেই কোয়ালিটিটা আছে, রেজুলেশনটা আছে, এটা নষ্ট হয়ে যাবে। কেমন নষ্ট হয়ে যাবে? কারণ হচ্ছে আমরা ফটোশপে যখন ডিজাইনটা করি, ডিজাইনটা তৈরি করি, এই ডিজাইনটা হয় পিক্সেল বেসড। এই ডিজাইনটার পিছনে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে না। কেমন? এই কারণে আমরা গ্রাফিক্স ডিজাইনাররা নর্মালি ডিজাইন করে হচ্ছে ইলাস্ট্রেটরে। আচ্ছা, তাহলে ফটোশপে কি করা হয়? ফটোশপ তাহলে কেন ইউজ করে? ফটোশপ মেইনলি ম্যানিপুলেশন টুল, বিভিন্ন রকম ইমেজ ম্যানিপুলেশন করতে ফটোশপটা এক্সপার্ট সফটওয়্যার হিসেবে কাজ করে। আমাদের গ্রাফিক ডিজাইনারদের অনেক ক্ষেত্রে ইমেজ ম্যানিপুলেশনে হাত দেওয়া লাগে, ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে হয়, তখন সেটা ফটোশপে ইজিলি করা যায়। তো তাদেরকে ফটোশপেও কাজ করতে হয়। তো এভাবে করে ইলাস্ট্রেটর, ফটোশপ এই দুইটার মিক্সচারেই একজন গ্রাফিক্স ডিজাইনার মেইনলি কাজ করে থাকে। তো আমরা যখন কিনা মোশন গ্রাফিক্সে কাজ করতে যাব, তখন যেমনটা আমাদের ইলাস্ট্রেটর লাগতে পারে, ঠিক তেমনি ভাবে ফটোশপও লাগতে পারে। কারণ যদি আমরা যেই জিনিসটাকে মোশন করব, মোশন ডিজাইন করব, সেটা যদি ফটোশপে ডিজাইন করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফটোশপের বেসিক জিনিসপাতি জানা লাগবে, যে কোথায় কি আছে অ্যাটলিস্ট এই জিনিসগুলো বোঝা লাগবে। তো ওই জন্যই, ওই উদ্দেশ্যেই আমাদের আজকের ক্লাসটা। তো আজকে আমরা ফটোশপের এই টপিক গুলা বেসিক্যালি দেখবো। প্রথমত ফটোশপের ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা দেখতেছেন মোটামুটি ইলাস্ট্রেটরের মতোই। দেখেন এই পাশে একটা বার আছে, এটাকে টুল বার বলে, যেমন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বলতাম। তারপর উপরে একটা বার আছে, এটাকে আমরা অ্যাপ্লিকেশন বার বলতে পারি। ফাইল, এডিট, ইমেজ, এইসব এই ধরনের কিছু বাটন এখানে আমরা দেখতেছি। তো আম, যে জিনিসটা আসলে অ্যাপ্লিকেশন বার থেকে বেশি লাগবে সেটা হচ্ছে সেভ করার ইস্যুটা। যে আমরা কাজ করতে করতে যদি আমাদের সেভ করার দরকার হয়, তখন কিন্তু আমরা ফাইলে গিয়ে এখান থেকে সেভ দিতে পারি। ঠিক আছে, এই যে সেভ বাটন আছে, সেভ অ্যাজ দিলে হচ্ছে নতুন একটা ফাইল সেভ হবে, আর সেভ দিলে যেই ফাইলে কাজ করতেছেন ওই ফাইলের উপরেই আবার সেভ হবে। এখান থেকে ফাইল থেকে পাবেন। এটার শর্টকাট আছে, শর্টকাটটা এখানে পাশে লেখা আছে দেখেন। আপনি এখান থেকে এসে শর্টকাটটাও যদি অভ্যস্ত হইতে চান, তাহলে শর্টকাটের টা এখান থেকে দেখে নিয়ে সেই অনুযায়ী আপনি
কাজ করতে পারেন আর কি। এছাড়া আপনি এখান থেকে এক্সিট করতে পারেন, অথবা এই জায়গাটা থেকে, এখানে ক্রস আছে এই বাটন থেকেও এক্সিট করতে পারেন, বা এখান থেকে সফটওয়্যারটা থেকে বের হয়ে যাইতে পারেন। এরকম কিছু আরো অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনার টোটাল যে ফটোশপ সফটওয়্যারটা কন্ট্রোল করা হয় এই জায়গাটা থেকে। আর টুল বারের কথা তো বললাম। আর একটু যদি এই পাশে ডান পাশে চলে আসি, ডান পাশেও হয়তো আপনি অনেক কিছু দেখতেছেন, বা সবকিছু মাথায় ঢুকানোর দরকার নাই, জাস্ট দুইটা জিনিস মাথায় ঢুকাবেন। একটা হচ্ছে আপনার প্রপার্টি প্যানেল, ঠিক গতকাল যেমন দেখছিলাম, আর একটা হচ্ছে লেয়ার প্যানেল। এই যে প্রপার্টি প্যানেলটা এখানে আছে, প্রপার্টিজ লিখা, সো এটাই হচ্ছে প্রপার্টি প্যানেল। এই যে প্রপার্টিজ ট্যাবে ক্লিক করার পরে নিচে যা যা দেখতেছেন, আমি একটু এখান থেকে স্ক্রল করে নিচে নামতে পারি, যা যা দেখতেছি এগুলো হচ্ছে প্রপার্টি প্যানেলের এলিমেন্ট। ওকে। আর এর পাশে অ্যাডজাস্টমেন্ট আছে, লাইব্রেরি আছে, এগুলো আসলে দেখার প্রয়োজন নাই এই মুহূর্তে, এগুলো মাথায় নেওয়ারও প্রয়োজন নাই, আমরা প্রপার্টি প্যানেলটা ঠিক মতো কাজে লাগাইতে পারলেই হবে। আর তার নিচে যদি দেখি, এখানে আমার লেয়ার প্যানেল আছে, যেটা আমাদের খুব কাজে লাগবে, লেয়ার প্যানেল জিনিসটা খুব বুঝতে হবে। আর এর পাশে চ্যানেলস আছে, পাথস আছে, এগুলো আসলে প্রয়োজন নাই। তো লেয়ার প্যানেলটা আমরা এখান থেকে আহ মাথায় রাখবো, আর প্রপার্টি প্যানেলটা এখান থেকে মাথায় রাখবো, তাহলেই হবে। তো জিনিসটা কিন্তু অনেক সিম্পল। এখানে কি আছে? টুলবার, এখানে কি আছে? অ্যাপ্লিকেশন বার, এখানে কি আছে? প্রপার্টি আর লেয়ার প্যানেল, এই জিনিসটা। আর মাঝে কি আছে? এটাকে ভিউ পোর্ট বলে। আমরা হচ্ছে যেই জায়গাটায় কাজ করি, মাঝখানের জায়গাটা যেখানে অ্যাকচুয়ালি আউটপুটটা দেখা যায়, এটা আফটার ইফেক্ট হোক, প্রিমিয়ার প্রো হোক, কিংবা যে কোনো 3D সফটওয়্যার হোক, 2D সফটওয়্যার হোক, সব জায়গাতে কোনো না কোনো একটা জায়গায় আমরা কিন্তু আমাদের ভিজুয়াল আউটপুটটা দেখতে পারি। তো ওই জায়গাটাকে ভিউ পোর্ট বলা যেতে পারে, আর্ট বোর্ড বলা যেতে পারে। মাঝের এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা। আর এইখানে একটা ছোট লাইন আছে, এই লাইনের মধ্যে বেসিক্যালি আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন বা টুলের শর্টকাট গুলো আপনি এখানে পাবেন এই জায়গাটাতে, এই বরাবর। ঠিক আছে। তো এই সব কিছু মিলাই আমাদের ইউজার ইন্টারফেস। এরপরে যদি সেই গতকালের জিনিসটা আবার আসি, ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস কি? আমি যেখানে কাজ করতেছি সেই জিনিসটা দেখতে কেমন, যেমন আমার টুলবারটা বাম পাশে আছে, আপনার হয়তো বাম পাশে ভালো না লাগতে পারে, ডান পাশে ভালো লাগতে পারে, সো আপনি এটা ডান পাশে নিয়ে রাখতে পারেন, কিংবা ছোট করে রাখতে পারেন, অনেকভাবে অনেক কিছু করতে পারেন। ওয়ার্ক স্পেস এর জন্য আপনি যদি এখানে একটু ওই যে উপরে অ্যাপ্লিকেশন বার আছে না, এখানে উইন্ডোজে ক্লিক করেন, এন্ড দেন এখানে ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, এদিকে আসলে আপনি কিন্তু বেশ কয়েকটা ইয়া পেয়ে যাবেন, আলাদা প্রিসেট, যেমন 3D। যদি ফটোশপে আপনি 3D এলিমেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে হয়তো আপনাকে এই ওয়ার্ক স্পেসটা হেল্প করবে। তারপর গ্রাফিক এন্ড ওয়ে মোশনের জন্য এটা হেল্প করবে, পেইন্টিং এর জন্য এটা হেল্প করবে, ফটোগ্রাফির জন্য এটা হেল্প করবে। কেমন? তো আমাদের যাও দরকার নেই ওগুলোতে, আমরা এসেনশিয়ালি থাকতে পারি। তবে কেউ যদি চাই তাহলে নিজের মতো একটা ডিফারেন্ট নতুন ওয়ার্কস্পেস বানাই নিতে পারি, যে নিউ ওয়ার্কস্পেস দিয়ে নতুন ভাবে একটা ওয়ার্কস্পেস বানাই নিতে পারি। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এটা একটু আপনারা যারা নতুন শুরু করতেছেন, আমাকে দু একজন মেসেজ করছে, ভাই গতকাল আপনি যেভাবে দেখাইছিলেন ইলাস্ট্রেটরটা, আপনার পিসিতে যেমন দেখা গেছে আমার এখানে এমন দেখা যাচ্ছে না। এটার একটাই রিজন, আপনার ওয়ার্কস্পেস আলাদা, আমার ওয়ার্কস্পেস আলাদা। সো ওয়ার্কস্পেসটা একটু ঠিক করে নিতে হবে আপনাকে। ওয়ার্কস্পেস এর পরে আমরা যাচ্ছি টুলবারে। তো টুলবার তো দেখলাম এখানে, এইটা, এই টুলবারের মধ্যে বেশ কয়েকটা টুল আছে, যেমন এখানে মুভ টুল আছে। কেমন? মুভ টুল দিয়ে কি করা যায়? মুভ টুল দিয়ে, যেমন এই মুহূর্তে আমার মুভ টুলটা সিলেক্ট আছে, তো আমি এটাকে মুভ করাইতে পারবো। সহজ জিনিস মুভ টুল, এটা সব সব সফটওয়্যার একটা বেসিক জিনিস, যে কোন একটা টুল থাকবে যেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো বেসিক ভাবে, অথবা বেসিক ভাবে জিনিসটাকে মুভেবল রাখতে পারবো। আচ্ছা, এরপরে একটা আছে কি, এটা রেক্টেঙ্গেল মার্কি টুল, এটা দিয়ে আপনি স্পেসিফিক একটা জায়গায় সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এই জায়গাটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে, এই জায়গাটুকু সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আসলে কাজ কি, চাইলে এটাকে আমরা আহ এটা যদি রাস্টারাইজ করি, ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাইলে এই পার্টটুকুকে ডিলিট করে দিতে পারবো। কেমন? তো এইভাবে আপনি যদি স্কোয়ার বা রেক্টেঙ্গেল ভাবে সিলেক্ট করতে চান, এই টুলটা নিতে পারেন। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে ফিরে গেলাম। টুলবার, প্রপার্টি প্যানেল, লেয়ার প্যানেল, কোনটা কোন জায়গায় আছে এটা তো বুঝতে পারছেন। এরপরে আমরা দেখবো হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশনটা কি? নেভিগেশন গতকাল বলছিলাম, আজকেও বলতেছি, যে আপনি আহ, যখন কাজ করবেন তখন যেই অবজেক্ট বা যেই এলিমেন্ট গুলা নিয়ে কাজ করতেছেন না, ওই অবজেক্ট বা ওই এলিমেন্ট গুলার কে ভালো মতো দেখার জন্য, অবজার্ভ করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তো সেটাই হচ্ছে এখানে নেভিগেশন। একটা হচ্ছে জুম ইন জুম আউট করা। জুম ইন করার জন্য আপনি কিবোর্ডে অল্ট চাপ দিয়ে মাউসের হুইল বাটনটা সামনের দিকে ঘুরাবেন, তাহলে জুম ইন হবে। আর যদি অল্ট চাপ দিয়ে হুইল, মাউসের হুইলটা উল্টা দিকে ঘোরান, তাহলে এটা জুম আউট হচ্ছে। সো জুম ইন জুম আউট, এটা হচ্ছে নেভিগেশনের একটা পার্ট। আরেকটা হচ্ছে আপনার প্যান করা। প্যান কেমনে করে হোপফুলি সবাই জানেন।
স্পেস চাপ দিতে হবে, তখন এই যে হাতের ছবি আসবে, দেন হচ্ছে আপনি মাউসে ক্লিক করে ডানে বামে এটাকে নিতে পারবেন। এই জিনিসটাও কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের মতোই, কেমন এই নেভিগেশনের পার্টটুকু। সো আফটার দ্যাট আমরা একটু বেসিক শেপ দেখবো, এন্ড বেসিক শেপটাও আসলে আমরা যেমনটা কিনা দেখে আসছিলাম ইলাস্ট্রেটরে ওরকমই। বেসিক শেপটা আমরা কই পাবো বলেন তো? এইখানে টুল বারে এসে যদি এখানে আসি, এখানে বেসিক শেপ পাবো। আমি যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি 1 2 3 সেকেন্ড, তাহলে হচ্ছে আমরা ডান পাশে একটা কিছু অপশন পাবো, যেখানে রেক্টেঙ্গেল টুল আছে, এলিপস টুল আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, লাইন টুল আছে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম, তারপর একটা রেক্টেঙ্গেল আঁকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, এটা একটা গোল্লা হয়ে গেছে। কারণটা কি? কারণ এটা আসলে ওই কর্নার গুলা বেশি রাউন্ড করা হয়ে গেছে, আর রয়ে গেছে আর কি ডিফল্ট অবস্থায়। প্লাস এটার কালারটাও সাদা, আবার ব্যাকগ্রাউন্ডের কালারও সাদা। এটা একটা সমস্যা না? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে সাদার মধ্যে সাদা তো হারাই গেল, তাহলে কি করতে হবে? এই যে বক্সটা আছে বা রেক্টেঙ্গেলটা মাত্র আমরা আঁকলাম বেসিক শেপ ইউজ করে, সেটার কালারটা চেঞ্জ করতে হবে। কোত্থেকে চেঞ্জ করব? প্রপার্টি প্যানেল থেকে। তো প্রপার্টি প্যানেলে যাওয়ার জন্য আমাদের এখানে চলে আসলেই হবে, এন্ড এখানে যদি অ্যাপিয়ারেন্সে আসি, তাহলে এখানে ফিল পাবো, ফিল থেকে আমরা চেঞ্জ করে দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরো 2টা বেসিক শেপ আঁকি। দেখেন, গোল্লা আঁকতেছি আর কি। গোল্লা আঁকার সময় আপনি যদি জাস্ট মাউস ক্লিক করে এভাবে একটা টান দেন, তাহলে হচ্ছে এটা মোটামুটি র্যান্ডম ভাবেই একটা আপনার কাছে বল আসবে, যেটা আসলে সার্কুলার হইতে পারে, লম্বাটে এলিপস হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, এরকম হইতে পারে। বাট আপনি যদি এটা টান দেওয়ার সময় শিফট, কিবোর্ডে শিফট চাপ দিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট গোল থাকবে, সব সময় পারফেক্ট গোল থাকবে। তো এখন আমি একটা গোল রাখলাম, যেটা কি কি কালার আছে? সাদা। তো আমি এটা ইয়া থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, আচ্ছা। তো বেসিক শেপ এখানে আছে, ট্রায়াঙ্গেল আছে, পলিগন আছে, সিমিলারলি আপনি এখানে এগুলা আঁকতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে ইম্পোর্ট ইমেজে যাব। বাট তার আগে একটু আমি বলি যে এই যে আমরা এখানে ডিজাইনের জন্য যে শেপ আঁকতেছি, এগুলো কিন্তু আসলে যদি এমন হয় যে আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইন করা লাগতেছে, বা আপনাকে একটা ক্যারেক্টার ড্র করা লাগতেছে, সেটা কিন্তু আসলে ফটোশপে করাচ্ছে ইলাস্ট্রেটরে করাই ভালো, ইলাস্ট্রেটরেই করা উচিত। কেমন? ইলাস্ট্রেটরে করলে ওইটাকে কিন্তু আপনি চাইলে 4K তেও রেন্ডার দিতে পারবেন। 4K কি হোপফুলি আপনারা সবাই জানেন। যদি আপনার মোশন গ্রাফিক্স এর যেই কি বলে এটাকে, আউটপুটটা, এটা 4K তে রেন্ডার দিতে চান, তাহলে আপনার অবভিয়াসলি জিনিসটা ইলাস্ট্রেটরে করে আনাই ভালো হবে। তাহলে ফটোশপের মেইন জায়গাটা আসলে কোন জায়গায়? ফটোশপের মেইন জায়গা যেটা আমি বলছি ইমেজ ম্যানিপুলেশন, সেই জায়গাটা। সো ইমেজ ম্যানিপুলেশনের জন্য আমার হচ্ছে ইমেজ, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি বেসিক শেপ গুলা। ইমেজকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট হচ্ছে দুই ভাবে করা যায়। এক হচ্ছে, ধরেন এখানে আমার 2টা ছবি আছে, তো আমি লেটস সে এটাকে ইম্পোর্ট করব। তো যেটা করতে পারি, এটাকে ক্লিক করে ধরে এনে এই ফটোশপের মধ্যে এনে এখানে আমি ছেড়ে দিতে পারি, তাহলে এটা এখানে ইম্পোর্ট হচ্ছে। রাইট, এভাবে করে ড্র্যাগ করে আনতে পারি। আরেকটা হচ্ছে ফাইল থেকে, এখানে ফাইল থেকে ইম্পোর্টে গিয়ে এখান থেকে আমরা আনতে পারি। কেমন? তো আমি হচ্ছে এভাবেই এনে অভ্যস্ত। আমার মনে হয় আপনারাও সবাই এভাবেই এনে অভ্যস্ত হয়ে যাবেন। তো আমরা এটা মেনটেন করতে পারি। এখানে একটা জিনিস, আমরা ইমেজটা ইম্পোর্ট করে এনে যদি যেই অলরেডি যেই আর্টবোর্ড বা যেই ক্যানভাসটা আমাদের আছে ওখানে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা ওইখানে যাচ্ছে। বাট আপনি যদি একটা ইমেজ এনে ফটোশপে এনে এইখানে না ছেড়ে এইদিকে এনে, এই যে এখানে যে বারটা আছে দেখছেন, এই বারে এনে ছাড়েন, তাহলে আপনাকে একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে দিবে, যেটার মধ্যে হচ্ছে ওই ছবিটা চলে আসবে। এন্ড খেয়াল করেন, এখানে কিন্তু ছবিটার অ্যাকচুয়াল যে সাইজ, একদম ওই সাইজেই আমার ক্যানভাসটা ক্রিয়েট হয়েছে, এন্ড এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আমি এটা আপাতত কেটে দিই, আমি এভাবে না করে আমরা এখান থেকে এই কাজটা করি। এই যে একটা ছবি আমরা আনলাম, আনার পরে পিএনজি বা ট্রান্সপারেন্ট কথাটা শুনছেন কিনা আপনারা জানি না, কতটুকু শুনছেন কতটুকু এটার সাথে পরিচিত জানি না। বাট মোশন গ্রাফিক্স করতে গেলে আপনাদের কিন্তু অনেক এই জিনিসটা লাগবে। একটা ট্রান্সপারেন্ট ছবি লাগতে পারে, একটা ট্রান্সপারেন্ট অবজেক্টের ইমেজ লাগতে পারে, বা ট্রান্সপারেন্ট মানুষ লাগতে পারে। তো ধরেন আমার হচ্ছে আমি অ্যানিমেশন করতে চাই, তখন হচ্ছে এই মানুষটাকে কিছু একটা করতে চাই, বাট এই মানুষটার পাশে এখানে নীল নীল আছে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে সরাইতে হবে। মনে রাখবেন আমি কথা বলতেছি ফটোশপ নিয়ে, বাট
মোশন গ্রাফিক সেন্ট্রিক কথা বলতেছি, মানে যেটা আপনার মোশন গ্রাফিক্সে লাগবে ওই জিনিসগুলো বলতেছি, এর বাইরে না। তাহলে আমার যদি ট্রান্সপারেন্ট ইমেজ লাগে, ট্রান্সপারেন্ট মানুষটা লাগে, আমার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আজকে। আমি দুই তিনটা পদ্ধতি দেখাবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, দুই তিনটা টুলস এর মাধ্যমে। সবগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, আজকে ক্লাসের মেইন জিনিসটা এটাই। আচ্ছা, প্রথমত যখন আমি ছবিটা আনছিলাম, ছবিটা এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তাই না? ছবিটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এই যে কেমনে বুঝবো, এখানে একটা আইকন আছে ছোট, এই যে দেখছেন এখানে। তো এই আইকনটা যদি থাকে তাহলে আপনি অনেক কিছু এখানে এডিট করতে পারবেন না। তো তখন আপনাকে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। তো রাস্টারাইজ করার জন্য এখানে রাইট ক্লিক করবেন, এরপরে রাস্টারাইজ লেয়ার আছে, এখানে একটা প্রেস করবেন, তখন দেখেন এই আইকনটা চলে যায় এন্ড এটা রাস্টারাইজ হয়ে গেল। তো রাস্টারাইজ হওয়ার পরে আমি প্রথমে সহজ একটা সহজ সিস্টেমটা দেখাই। সহজ সিস্টেমটা হচ্ছে এইখানে দেখেন টুল বারের মধ্যে ম্যাজিক ওয়ান নামে একটা টুল আছে। এই যে 1 2 4 নাম্বার, আমার এখানে 4 নাম্বারটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাম হচ্ছে যে এই টুলটা নিয়ে যদি আপনি কোনো একটা কালারের উপরে ক্লিক করেন, তাহলে ওই কালারটাকে সে যতটুকু অংশ ওই কালারটুকু পাবে ততটুকু অংশ সে সিলেক্ট করে ফেলবে। যেমন আমি নীল এখানে ক্লিক করছি এন্ড ও এখানে যা যা নীল পাইছে সবটুকুকে সিলেক্ট করছে। বাট এদিকে এসে এরপর আর সিলেক্ট করতে পারে নাই, কারণ এইখানে কালারটা একটু ডার্ক, তো ও ধরে নাই। তো একটা জিনিস করা যায়, একটু উপরে যদি আসেন, এখানে টলারেন্স লেখা আছে, টলারেন্স 50। তো টলারেন্স জিনিসটা কি, আপনি যখন এই ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এই নীল রঙের উপর লেটস সে এই জায়গাটাতে ক্লিক করলেন, ঠিক আছে? তো এই জায়গাতে যে কালারটা ছিল, কালারের কোড ছিল, সেই কোডের সাথে কত পার্সেন্ট পর্যন্ত মিললে সে নিবে, সেই জিনিসটা আসলে এখান থেকে সেট করে দেওয়া যায়। আমি যদি এখানে লেটস সে 80 দেই এন্ড এটাকে আমি আবার ক্লিক করি, তাহলে দেখছেন আগে যতটুকু নীল ধরছিল তার চেয়েও কিন্তু এখন বেশিটুকু এরিয়া ধরতেছে, কারণ আমার পার্সেন্টেজটা আমি বাড়াই দিছি আগের থেকে। ওকে। তো এই যে তখন আপনারা হয়তো মনে হইতে পারে যে তাহলে এটা তো 100 দিব, 100 দিলে সবসময় ভালো হবে, মানে 100 দিলে তার তাহলে প্যারা নাই। বাট 100 দিলে একটা সমস্যা মাঝে মাঝে হয়তো ফেস করা লাগতে পারে, কখনো কখনো জিনিসটা আসলে প্রয়োজনের চেয়েও বেশি এরিয়া সিলেক্ট করে ফেলে। তো এই জিনিসটা হয়তো এক একটা ইমেজের ক্ষেত্রে এক এক রকম ভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে হইতে পারে, মানে চেঞ্জ করে নিয়ে করতে হতে পারে। তো আমি এটা 75 রেখেই করি, আই গেস 75 রেখে করলে ইটস ওকে। তো আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুল নিলাম এন্ড এই টলারেন্সটা 75 করে নীল কালারের উপর একটা ক্লিক করলাম, তখন সমস্ত নীল জায়গাটুকু ও ধরে ফেলছে ফটোশপের টুলটা। এরপরে আমি জাস্ট কিবোর্ডে যদি ডিলিট চাপ দিই, তাহলেই এই নীল অংশটুকু সব ডিলিট হয়ে যাবে এন্ড আমি শুধুমাত্র এই লোকটাকেই দেখতে পারবো। ওই লোকের পাশে কিন্তু আর কোনো এখন ব্যাকগ্রাউন্ড নাই, পুরোটুকুই ফাঁকা। আচ্ছা, এখন এই যে সিলেক্ট করা আছে এই জায়গা থেকে আমি কেমনে বের হব, মানে এই যে সিলেক্ট করা আছে না, ডিলিট হয়েছে ভালো কথা, বাট এই সিলেকশনটা তো যায় নাই, রয়ে গেছে দেখতেছি। এটা থেকে যাওয়ার জন্য আমাকে কিবোর্ডে কন্ট্রোল আর ডি একসাথে চাপতে হবে। কন্ট্রোল ডি একসাথে চাপলে আমি এই জায়গাটা থেকে মুক্ত হয়ে যাব। দেন আমি যদি কিবোর্ডে ভি চাপি, তাহলে আমার কার্সরটা নর্মাল মোডে চলে আসবে বা সিলেকশন মোডে চলে আসবে। এরপরে আমি এটাকে এইভাবে মুভ করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি বলছি ব্যাকগ্রাউন্ড নাই, বাট একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন। তো বেসিক্যালি এই সাদা ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা লেয়ারে আছে, এই যে দেখেন অন্য একটা লেয়ারে আছে। আমি চাইলে এইটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, তখন কিন্তু এটাকে আপনি একদম ট্রান্সপারেন্ট হিসেবেই পাচ্ছেন। ওকে। তো এই যে ছবিটা আমি রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ডটা নীল রঙের ব্যাকগ্রাউন্ডটা, বাট পাশে একটা লেখাও ছিল, তাই না? এই লেখাটা আমি চাই না। তাহলে এটার জন্য কি করতে পারি, এটার জন্য এই যে প্রথমে দেখাইছিলাম মনে আছে যে এখানে একটা রেক্টেঙ্গেল সিলেকশন টুল আছে, তো এটা ধরে, এই রেক্টেঙ্গেল সিলেকশন টুলটা ধরে আমি যদি এই লেখা বরাবর সিলেক্ট করি লেখার অংশটুকু, দেন ডিলিট চাপ দিই, তাহলে ওই লেখাটাকে কিন্তু চলে যাবে। এন্ড এই যে আমার সিলেকশন অংশটুকু রয়ে গেছে, কন্ট্রোল ডি যদি চাপ দিই এটা চলে যাবে, দেন যদি কিবোর্ডে ভি চাপ দিই এটা আমার নর্মাল মোডে চলে আসবে। তো দেখেন আমার কিন্তু এই মানুষটাকে আমি পেয়ে গেছি, রাইট? হয়তো এমন হইতে পারে আপনার কোন একটা মোশন গ্রাফিক্স এর একটা জায়গাতে আপনার একটা মানুষের ইন্ট্রো দেওয়া লাগতে পারে, তখন হয়তো মানুষটার ছবি দেওয়া লাগতে পারে। আর পাশাপাশি একটা এই জিনিসটা, আহ এটা কালারটা আমরা ঠিক করে দিব, এই জিনিসটা হয়তো দিতে পারেন। এই রেক্টেঙ্গেল যেটা আসছে এটাকে আমরা যদি
মানুষটা নিচে দিয়ে দিই, তাহলে এরকম কিছু একটা হইতে পারে। হয়তো আমরা এরকম কিছু একটা অ্যানিমেশন করব, হলুদ রঙের একটা বার এভাবে চলে আসলো, আর এখানে ওর পরিচিতি লেখা আসলো, এটা একটা হইতে পারে আর কি। সো ওটার জন্য আমাদের এই ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগতে পারে। তো এটাতে গেলে একটা ইয়া টেকনিক, রাইট? তো আমি এটা ডিলিট করে আচ্ছা হাইড করে রাখি। আমার আরেকটা মানুষ ছিল না, এই মানুষটাকে আমি নিয়ে আসি ফটোশপে। আচ্ছা, এটা সাইজ কিন্তু ছোট। ছোট কেন ক্যানভাস থেকে ছোট? কারণ হচ্ছে আমি যেখান থেকে এটা ডাউনলোড করছিলাম গুগলের যেই জায়গাটা থেকে, ওখানে একটা সাইজটাই ছোট ছিল, মানে কম রেজুলেশনের একটা ছবি। আপনারা ট্রাই করবেন যে কম রেজুলেশনের ছবি নিয়ে যেন কাজ না করতে হয় আর কি। কম রেজুলেশনের ছবি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার কাছে হয়তো অপশন নাই, আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এবার যদি একটু দেখি, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাই, আমাকে কিন্তু দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এক কালারের না, এখানে হলুদ আছে, লাল আছে, সবুজ আছে, সাদা আছে, নানা রঙের কালার। তো এটাকে আমি ম্যাজিক ওয়ান্ড দিয়ে আসলে অত ভালোভাবে ইয়া করতে পারবো না, ধরতে পারবো না, ঝামেলা হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে অন্য একভাবে করতে পারি। সেটা কি? সেটার জন্য হয়তো আচ্ছা, এখানে আগে এটাকে রাস্টারাইজ করে নেই। এটা দেখেন স্মার্ট আছে, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। এরপরে এই ছবি যেটা যেই লেয়ার আছে ওই লেয়ারটা ধরা থাকা অবস্থাতে আর এখানে রাস্টারাইজ জিনিসটা কি, মানে এটা বারবার বলতেছে। আচ্ছা, রাস্টারাইজ হচ্ছে ভেক্টরের অপোজিট। ভেক্টর কি বলছিলাম না যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেসড আউটপুট, এটা হচ্ছে ভেক্টর। আর রাস্টারাইজ হচ্ছে পিক্সেল বেসড আউটপুট। তো এখন হচ্ছে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা সিলেক্ট নামে বাটন আছে, সিলেক্টে গিয়ে যদি এখানে সাবজেক্ট এই বাটনটাতে ক্লিক করে দেই, তাহলে ও একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমার যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে ও সিলেক্ট করে দিবে, ঠিক আছে? খুব স্মুথ হয় নাই, খুব স্মুথ না হওয়ার কারণ হচ্ছে যে এই যে ছবিটা এটা আসলে অনেক বেশি ভালো পিক্সেলের ছিল না আর কি, একটু রেজুলেশনটা খারাপ ছিল, যে কারণে খুব বেশি স্মুথ হয় নাই। বাট রেজুলেশন যদি ভালো হয় জিনিসটা অনেক বেটার কাজ করে। আচ্ছা, ধরলাম না, এখন যে সিলেক্ট করলো কি বলেন তো, মানুষটা, মানুষটা সিলেক্ট করছে। তো এই অবস্থায় আমি যদি কিবোর্ডে ডিলিট চাপ দিই তাহলে মানুষটা ডিলিট হয়ে যাবে। আমি তো আসলে এটা চাই না, আমি চাইতেছিলাম কি উল্টা জিনিস, মানুষটা থাকুক, বাইরের অংশটুকু ডিলিট হোক। তাইলে এটার জন্য কি করতে হবে? ইনভার্ট সিলেকশন করতে হবে। মানে সিলেকশন হচ্ছে কি, একটা জিনিস আমি নিছি, আর ইনভার্ট সিলেকশন মানে কি, যেই জিনিসটুকু নিছি ওটা বাদে যা আছে সেই অংশটুকু। তো ইনভার্স সিলেকশনের জন্য কন্ট্রোল শিফট আই চাপ দিতে হবে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল শিফট আই এই তিনটা বাটন একসাথে চাপ দিলে আপনাকে প্রথমে যে অংশটুকু সিলেক্ট করছিল সেইটুকু বাদে বাকি অংশটুকু সিলেক্ট করবে। এন্ড এরপর আপনি যদি ডিলিটে চাপ দেন তাহলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো এই টেকনিকটা বেসিক্যালি এর আগে যে ছবিটা আনছিলাম না, ওই ছবির ক্ষেত্রে এই টেকনিক দিয়েও করতে পারতেন, তখনও কিন্তু এখান থেকে সিলেক্ট করে সাবজেক্ট দিয়ে দিলে এটা চলে যাইতো। এই দুইটা ভাবে আপনি করতে পারেন। আর এছাড়াও আরেক ভাবে দেখানোর চেষ্টা করি। এটা যদি হয়, আমি এখানেও দেখেন এখানে ইয়ে আছে, কি বলে ভেক্টর করা আছে, এটা সরি স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, রাইট ক্লিক করে আমি এটাকে রাস্টারাইজ করে নিব। দুইটা টেকনিক দেখছি আগে, ম্যাজিক ওয়ান দিয়ে একটা দেখলাম, আর একটা দেখলাম ওই যে সিলেক্ট থেকে সাবজেক্ট, এখান থেকে একটা দেখলাম। এখন আমরা একটু ম্যানুয়ালি করব। যদি ওই যে যে বললেন না কমপ্লিকেটেড, তো এরকম যদি কমপ্লিকেটেড হয় তাহলে আমরা ম্যানুয়াল ট্রাই করব। ওকে, তো আমি জানি না এটা আসলে, আমার মনে হয় যে এটা আসলে সাবজেক্ট দিলেই হয়ে যেত, হোয়াট এভার। ম্যানুয়ালের জন্য আমার এই টুলবারের 1 2 3 নাম্বার যেই টুলটা আছে, ল্যাসো টুল এটা। তো এই ল্যাসো টুলের মধ্যে একটু চাপ দিয়ে ধরে রাখলে পাশে তিনটা অপশন পাবেন, ল্যাসো টুল আছে, তারপরে ল্যাসো টুল আছে, এরপরে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। তো একদম ল্যাসো টুল যেটা, ওইটা খুব ম্যানুয়াল, মানে একদম আপনি মাউস ধরে যেভাবে আঁকবেন ঠিক সেভাবে দাগ পড়বে। আর পলিগনালটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে যাবে। আর ম্যাগনেটিকটা মজার জিনিস, এটা হচ্ছে অটোমেটিকই পয়েন্ট গুলা ধরবে। তো আমি ল্যাসো টুলটা বাদ দিই, আমি পলিগনাল ল্যাসো টুল থেকে দেখাই। তো পলিগনাল ল্যাসো টুল নিলাম, নিয়ে দেখেন আমি জুম করব, প্রচুর জুম করব, যেন হচ্ছে আমি এক্সাক্টলি এগুলা পাই। সো কি করতেছি দেখেন, আমার নিচে পলিগনাল ল্যাসো টুল। তো বিড়ালের যেই জায়গাগুলো আছে না ওই জায়গাগুলোতে ওর এইজ গুলো অনুযায়ী ক্লিক করব। ঠিক আছে? আরে এটা তো আমার
আচ্ছা যদি ভুল হয়ে যায়, যেমন এই পাশে ওর পায়ের অংশটুকু আছে যেটা আগে খেয়াল করি নাই, বাট আমি চলে গেছি সামনে, কি করতে হবে, ব্যাক স্পেস চাপতে হবে। কিবোর্ডে ব্যাক স্পেস যদি চাপেন একটা একটা করে পয়েন্ট ছুটতে থাকবে। সো এখান থেকে আবার আপনি ভিন্ন পথে যাওয়া শুরু করতে পারেন, মানে যদি ভুল হয়ে যায়, ভুল জায়গায় ক্লিক করে যায়। আচ্ছা, এই বিড়ালের গায়ের এইচটা ব্যাকগ্রাউন্ডের সাথে এমন ভাবে ব্লার করা হয়েছে, আসলে এখানে এইচ পাওয়া মুশকিল। এন্ড আমি যখন এই কাজটুকু করতেছি তখন হয়তো খেয়াল করছেন আমি কনস্ট্যান্টলি জুম ইন জুম আউট করতেছি, প্যান করতেছি, যেটা আমরা নেভিগেশনে একটু আগেই শিখছিলাম। ওকে, তো টাইম নিয়ে যদি করেন জিনিসটাকে আরো অনেক স্মুথলি করা পসিবল। আর হোপফুলি আপনারা আইডিয়াটা পেয়ে গেছেন। এন্ড প্রথম যেই পয়েন্ট থেকে শুরু করছি, আমি একটু যদি দেখাই, প্রথম যেই পয়েন্ট থেকে শুরু করছি লাস্ট পয়েন্টেও যদি ঠিক ওইখানে এসে ক্লিক করি, তখন দেখবেন যে এই যা যা যেভাবে আমরা আসলাম ওই বরাবর একটা সিলেকশন ইয়া তৈরি হয়ে গেছে, চুল তৈরি হয়ে গেছে, সিলেকশন এরিয়া তৈরি হয়ে গেছে। দেন কন্ট্রোল শিফট আই যদি চাপ দেন তাহলে ওই অংশটুকু, বাকি অংশ, ওই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু সিলেক্ট হয়েছে। এন্ড আমি যদি ডিলিটে প্রেস করি তাহলে ওইটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে অনেক হার্ড এইজ আছে, এটার কারণ কি, আমরা যখন কাটবো তখন তো অবভিয়াসলি এটা হার্ড এইজেই কাটা হয়, বাট কি বলে এটাকে, আহ এই বিড়ালটা যেইভাবে ছিল, ও ওর পার্টটুকু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক বেশি ইয়া ছিল, ব্লেন্ড হয়েছিল, এইগুলা ব্লার হয়ে আছে। তো এই কারণে হচ্ছে আমরা আমাদের জিনিসটা অনেক আরো মনোযোগ দিয়ে সময় নিয়ে করতে হইতো। আচ্ছা, এটা গেল পলিগনাল ল্যাসো টুলটা। আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। যাই হোক, আমরা এরপরে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিলাম। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজও আগেরটাই, বাট এখানে আমাকে আলাদা করে প্রত্যেক পয়েন্টে ক্লিক করতে হবে না। ও করে কি যে যখন ইয়া পায়, মানে কি বলে, কালারের গাইডলাইনটা অনুযায়ী সে নিজে নিজেই পয়েন্ট গুলো ক্রিয়েট করে নেয়। তো এখানে চাইলে ম্যানুয়ালিও আপনি পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন, যেমন এই যে আমি এখন ক্লিক করলাম, পয়েন্ট ক্রিয়েট হইলো। বাট আপনি যদি ম্যানুয়ালি ক্লিক না করেন, জাস্ট এই বরাবর, আমি কিন্তু এখন ক্লিক করতেছি না, জাস্ট মাউসটা এই বরাবর নিচ্ছি, আমি কোথাও ক্লিক করতেছি না, নিচ, এখন এখন পর্যন্ত কোথাও ক্লিক করি নাই, এটা অটোমেটিকই ধরে নিচ্ছে। কেমন, এই জায়গাগুলো ব্লার, অনেক ব্লার্ড আউট ব্যাকগ্রাউন্ডের সাথে, যেই কারণে হচ্ছে এখানে ও খুব একটা ভালো কাজ করবে না, করার কথা না। তো এই জায়গা হচ্ছে, এই জন্য আমি ম্যানুয়ালি কিছু ইনপুট দিয়ে দিলাম, দেখেন অনেক দূর চলে আসছে, যেটা আনওয়ান্টেড, আমি চাই নাই। তো কি করতে হবে সেক্ষেত্রে, ব্যাক স্পেস চাপতে হবে, অনেক কয়টা ব্যাক স্পেস দিলে এই ব্যাক স্পেস দিলাম। যেখানে হার্ড এজ আছে, যেমন এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আমি হচ্ছে একদম নিচে নামতে নামতে আবার হঠাৎ করে বাম দিকে গেছি। সো এইখানে আমাকে ম্যানুয়ালি, আমি একটা ক্লিক করছি, দেন আবার গেলাম, এখানে ম্যানুয়ালি ক্লিক করছি, এখানে গেলাম, ম্যানুয়ালি ক্লিক করলাম। সো এইভাবে করে আমি আমার ফুল বিড়ালটা আবার সিলেক্ট করে ফেলছি, দেন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট সিলেকশন করছি, দেন ডিলিট চাপ দিয়ে আমার বাকি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি এই কয়েকভাবে আমরা আমাদের ইমেজ থেকে আনওয়ান্টেড জিনিস সরাইতে পারি। এখানে আবার দেখেন, এটা যখন আমি এভাবে প্যান করতেছি, এই পার্ট গুলো দেখা যাচ্ছে, কারণ এগুলা ফার্স্টে ক্যানভাসের বাইরে ছিল। তো এগুলা রিমুভ করা একদম সোজা, এই যে এটা এমনি নিবেন, সিলেক্ট করবেন, ডিলিট দিবেন, চলে যাবে। আবার একটা জিনিস আমি একটু আগে বাদ দিয়ে আসছিলাম, এই যেখানে ল্যাসো টুলটা বলছিলাম ম্যানুয়ালি করতে হয়। তো ল্যাসো টুলটা দিয়ে দেখে, ল্যাসো টুল নিলে যেটা করতে পারবেন, আপনি যেভাবে একদম আপনার হাত মাউস যেভাবে যাবে ঠিক সেভাবে জিনিসটা সিলেক্ট হবে। তো সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিলাম। আমরা ইম্পোর্ট ইমেজ কেমনে করতে হয় এটা দেখলাম, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওটা দেখছি, পলিগনাল ল্যাসো টুলটা দেখছি, মানে এই ল্যাসো টুল দিয়েই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ম্যাগনেটিক ল্যাসো টুল দেখছি, তারপর ম্যাজিক ওয়ান টুলটা দেখছি। এরপর আমরা একটা টেক্সট টুল দেখবো, টেক্সট টুল।
এটা সহজ একটা জিনিস। ধরেন এরকম একটা ফরম্যাট আছে, আপনি লেখা দিতে চান, তখন কিভাবে লেখা দিবেন? টুল বারে এখানে আসলে দেখবেন একটা টি লেখা আছে, এটা হচ্ছে আপনার টেক্সট টুল বা টাইপ টুল বলা আছে এখানে। তো এখানে একটা ক্লিক করবেন, করার পরবর্তীতে আপনি এই যে হলুদ জায়গায় যদি লিখতে চান, তাহলে এখানে একটা ক্লিক করে আপনি লেখা শুরু করতে পারেন। লেটস সে ওর নাম হচ্ছে ইসমাইল, ধরেন এটা ইসমাইল ওর নাম। এবারে লেখা তো হইলো, কিন্তু লেখার পরে আমার এখানে কিছু জিনিস পছন্দ হইতেছে না, আমার রংটা পছন্দ হইতেছে না, আমার ফন্টটা পছন্দ হইতেছে না, সাইজটা পছন্দ হইতেছে না, তখন আমরা এগুলাকে মডিফাই করব। কেমনে করব? প্রথমত কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, পুরো লেখাটা সিলেক্ট করলাম। এরপরে যদি একটু উপরে তাকান, এখানে ফন্ট আছে। তো এখানে ক্লিক করলে অনেকগুলা ফন্ট দেখা যাবে। ডিফল্ট অসংখ্য ফন্ট আপনি আপনি পিসিতেই পেয়ে যাবেন। আর ডিফল্ট ফন্টের বাইরেও কিন্তু অনেক ফ্রি ফন্ট আমাদের ডাউনলোড করার সুযোগ আছে। সো ফ্রি ফন্ট গুলা হয়তো আমরা ডাউনলোড করে নিতে পারি যদি সুন্দর সুন্দর কিছু ফন্ট পাই। তো আমি এখান থেকে লেটস সে সেঞ্চুরি, না এটা ভালো না আসলে, এটা নেই। এটার নাম কি? কপার প্লেট গথিক বোল্ড। সো এই না, এটা নিলাম, এই ফন্টটা নিলাম। এন্ড পাশে রেগুলার নামে একটা বক্স আছে, রেগুলার লেখা আছে। তো এখানে যদি ক্লিক করি, আমি শুধু রেগুলারই পাচ্ছি। তো এই জিনিসটা আসলে কি, কিছু কিছু ফন্ট অনেক ভ্যারিয়েশন থাকে, যেমন রেগুলার, লাইট, এক্সট্রা লাইট, থিন, এক্সট্রা থিন, বোল্ড, এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, কেমন এই ধরনের অনেকগুলো অপশন থাকে। তো সেই অপশন গুলো যদি থেকে থাকে আপনার আপনার সিলেক্ট করা ফন্টে, ওগুলো এখানে পাবেন। আর যদি অপশন না থাকে, যেমন এটার মধ্যে কোনো অপশন নাই, এই ফন্টের কোনো অপশন নেই, শুধু একরকমই ফন্টটা, তাহলে আপনি তো আর পাবেন না অপশন। আচ্ছা, এর পরবর্তীতে এখানে কিন্তু আপনি দেখতেছেন টেক্সটের সাইজটা, যেমন এখানে টেক্সটের সাইজটা 133 আছে, যেমন 133 আছে। তো এটাকে আপনি চাইলে ছোট করতে পারেন, যেমন এখানে আছে 48, আপনি 48-এ ক্লিক করলে এটা ছোট হয়ে 48 হয়ে যাবে। আর চাইলে বড়ও করতে পারেন। বাট আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এরপর এখানে কিন্তু 72-এর পরে আর কিছু নাই। তো 72-এর পরে এখানে আর কিছু না থাকলে আপনি ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন। লেটস আপনি 200 দিলেন। আচ্ছা, আমি এখানে ম্যানুয়ালি যখন 200 দিলাম, তখন কিন্তু এটা সাইজটা 200 হয়ে গেছে। এটা গেল। আর এরপরে আমার মনে হইলো যে ঠিক আছে, লেখার ফন্টটা ঠিক আছে, ফন্টের সাইজটাও ঠিক আছে, কিন্তু কালারটা ভালো লাগতেছে না। তাহলে আমি আবারও কন্ট্রোল এ দিয়ে পুরাটুকু সিলেক্ট করব। দেন এই যে উপরে কালার আছে, লাল রঙের একটা বক্স আছে, এখানে ঠিক করে আমি কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি যেটা দিব আমি এখানে এটা দেখতে পারবো। আবার অনেক সময় এমন হইতে পারে, ঠিক আছে ইসমাইল পুরা ওয়ার্ড পুরা লেখাটা আমি এই ব্রাউন কালার করছি, আমি হয়তো এর মধ্যে শুধুমাত্র এম যেটা আছে, এমটাকে একটু ডিফারেন্ট কালার করতে চাই, হয়তো একটু লাল করতে চাই, তখন আপনি সেটা শুধুমাত্র এম কে সিলেক্ট করে ওই জিনিসটাকে করতে পারবেন। ওকে দিলাম, তখন এই এম এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে একটা টিক চিহ্ন আছে, টেক্সট টুল নিয়ে যখনই কাজ করবেন মডিফাই করার পরে এই টিক চিহ্ন একটা ক্লিক করে নেবেন। তখন কিন্তু আপনার টেক্সটটা রেডি হয়ে যাবে। এন্ড দেন আফটার দ্যাট ভি চাপ দিবেন, ভি চাপ দিলে সিলেকশন বা মুভ টুলটা আসবে, মুভ টুল আসলে আপনি আপনার টেক্সটটাকে মুভ করে বিভিন্ন জায়গায় রাখতে পারেন। আমি যদি এখানে রাখি, এই যে ম্যানের নিচে একটু উঠাই দিই, একটু ছোট করব, এটা বেশি বড় হয়ে গেছে, 170 করে দেখতে পারি। ওকে, এইভাবে করতে পারি। আমরা নেক্সট টপিকটাতে চলে যাব, সেটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলটাও আমি এর মধ্যে ইউজ করে ফেলছি, বাট আমি এখন আলাদা করে দেখাই। দেখেন টুল বারের মধ্যে এই যে এখানে ব্রাশ টুল পাবেন, ব্রাশ টুল। তো কিবোর্ডে যদি বি চাপ দেন, ছোট হাতের বি, সরি ছোট হাতের বি না, এই যে এর পর যে বিটা আসে বি, এই বি চাপ দেন, তাহলে কিন্তু আপনার ব্রাশ টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বি চাপ দিলে ব্রাশ টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখছেন একটা ছোট গোল ইয়া ইউজার ইন্টারফেসের মধ্যে একটা ছোট গোল কার্সর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার ব্রাশ। তো আমি যদি এখন একটা ক্লিক করে টান দেই, আচ্ছা কিছু হচ্ছে না, এটার জন্য একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম, এই লেয়ারের মধ্যে আমি আঁকি। দেখছেন ব্রাশটা দিয়ে আমি আঁকতে পারতেছি। আচ্ছা,
আপনি যদি কালার চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে আঁকতে পারবেন। ওকে, তারপরে সবুজ কালার দিলাম, বুঝলেন? এখন আপনি যদি চান যে আপনি এত চিকন করে আঁকবেন না, একটু মোটা করে আঁকবেন, তাহলে আপনাকে এইখানে সাইজ যে আছে না 35, এটাকে যদি আপনি বাড়ান তাহলে হচ্ছে আপনি বড় ব্রাশ পাবেন, এই যে দেখছেন বড় ব্রাশ। আর এটা যদি এখান থেকে ছোট করেন তাহলে ছোট ব্রাশ পাবে। এই জিনিসটা শর্টকাট হচ্ছে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে, ওই থার্ড ব্র্যাকেটটা দিয়ে এটাকে ছোট বড় করা যায়। থার্ড ব্র্যাকেট চিনেন তো না, যে একদম সোজা দাগ দিয়ে যে ব্র্যাকেটটা হয়, ওটা ডান পাশের ব্র্যাকেটটা দিলে বড় হবে আর বামেরটা দিলে ছোট হবে, যতবার চাপ দিবেন ততবার ছোট হবে। আচ্ছা, আবার শর্টকাট যদি এই অবস্থায় আপনার নতুন অবস্থায় মনে না থাকে, আপনি এইখানে চলে আসবেন ব্রাশের এই আইকনে, সরি এইখান থেকে সাইজটা ছোট বড় করতে পারবেন। আচ্ছা, দেন ব্রাশের সফটনেস বলে একটা, ব্রাশের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, সবগুলো দেখা লাগবে না, প্রথম দুইটা যদি একটু দেখেন হয়তো কাজে লাগতে পারে। এটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। তো সফটটা হচ্ছে এরকম আচ্ছা এগুলা ডিলিট করে নতুন একটা লেয়ার করে, সফটটা হচ্ছে দেখেন, আমি জুম করে দেখাই, সফটটা বুঝতে পারছেন যে কেন এটা সফট, কেন এটা সফট। আর হার্ডটা কোনটা, এই যে নিচেরটাই হচ্ছে হার্ড। তো হার্ড সিলেক্ট করে যদি দেন এটা হার্ড একটা লাইন পড়বে। তো এভাবে করে সফটনেস বা হার্ডনেস বাড়াইতে পারবেন ব্রাশের। আচ্ছা, বি চাপ দিলে ব্রাশটা চলে আসতেছে। ওকে, ব্রাশের অংশ এতটুকুই। ব্রাশ কেমনে নিবেন, বি চাপ দিলে ব্রাশ আসবে, এখান থেকে কালার সিলেক্ট করবেন যে কালার স্যার নিতে চান। ব্রাশটা মূলত কি কাজে লাগে আমাদের এখানে? কাজ করতে গেলে আসলে অনেক ক্ষেত্রেই লাগতে পারে, হয়তো আপনার এই দাঁতটা বন্ধ করা লাগতে পারে, বলা যায় না। তাহলে কি করবেন, আপনার দাঁতের পাশে কালারটা নিবেন, আই দিলে কালারটা পিক করে, আই দিলাম, দেন আমি পাশের কালারটা নিলাম, দেন বি চাপলাম, চেপে হয়তো এরকম করে এই যে আপনার ব্রাশের কাজ পেয়ে গেছেন, তাই না? তো আসলে কোনটা কি ভাই কাজে লাগে? অস্থির, হ্যাঁ, অস্থির হয়েছে এটা। হ্যাঁ। তো আসলে কি কাজে লাগবে বলা যায় না, বাট আমি কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে এই টুলগুলো আসলে জানা থাকা দরকার, তাই এগুলো আমি দেখাচ্ছি। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা মাস্কিং, লোকটার মাথা কেটে ফেলবো। হ্যাঁ, উম, মাথা চেঞ্জ করে না অনেকে, মাথা চেঞ্জ করা লাগতে পারে, তো মাথা কেটে ফেলবো। এখন কি করা যেতে পারে, একটা কাজ করা যেতে পারে, আমি এখানে একটা ইরেজার টুল আছে, ইরেজার মানে মুছে ফেলা। তো ইরেজার টুল নিয়ে, এই যে ইরেজার টুলটা নিয়ে দেখেন, ইরেজার টুল নিলাম, খুব ছোট হয়ে আছে, ছোট একটা করলাম, আমি এটা বড় করব, কেমনে বড় করব, ব্রাশ যেভাবে বড় করতাম এটাও ঠিক সেভাবেই বড় করব। থার্ড ব্র্যাকেট, ডান পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটা যতবার চাপবো এটা তত বড় হবে। তো নিলাম এত বড় করে ইরেজার টুল, দেন আমি এটাকে কি করতেছি, মুছে কেটে ফেলতেছি, আমার মাথাটা লাগবে না। আহ রাইট, কি করলাম, আমি আমার মাথাটা মুছে ফেললাম। এরকম মাথা না, যে কোনো জিনিস হয়তো আপনার মুছা লাগতে পারে বা বাদ দেওয়া লাগতে পারে, বাট ইরেজার দিয়ে মুছলে যেই সমস্যাটা হয় সেটা হইলো যে আপনি যখন মুছে ফেলছেন দ্যাট মিনস এটা গন, এটা চলে গেছে আর নাই। আপনাকে হয়তো কন্ট্রোল জেড দিয়ে ফিরে পাইতে পারেন, বাট কন্ট্রোল জেড দিয়ে ফিরে পাইতে হইলে কি মানে, ওইটা হয়তো যখন করছেন কাজটা জাস্ট তার পরপরই কন্ট্রোল জেড দিতে হবে। বাট যদি কাজটা করে অনেক দূর চলে যান তারপর কিন্তু আবার কন্ট্রোল জেড দিয়ে এটাতে ফিরে আসার কোনো উপায় নাই। সো আমরা যেটা করি, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরত যাওয়ার চেষ্টা করি, দেখেন এটা অনেক টাফ না, কন্ট্রোল জেড দিয়ে অনেক সময় লাগে, আবার এটা রিস্কি। সো মুছে যদি ফেলতে চাই তখন আমরা ইরেজার ইউজ না করে মাস্ক ইউজ করব। আমি মাস্কটা ইউজ করে দেখাই, দেন আপনারা বুঝে যাবেন কেন মাস্ক ইউজ করলাম ইরেজার না ইউজ করে। ধরলাম, এটা ধরার পর মাস্ক হয়ে গেছে, এই যে নিচে এটাতে একটা ক্লিক করলাম, দেন পাশে একটা সাদা রঙের বক্স চলে আসলো, দ্যাট মিনস মাস্ক অ্যাক্টিভেট হয়েছে। এখন আপনাদের এখানে কালারটা কি আছে খেয়াল করেন, কালো কালার আছে। আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই, দেখেন এখানে কালো আছে আবার নিচে সাদা আছে, তো কালো না সাদা তো বুঝি না, মানে আমি ইনস্ট্যান্ট তাকাইলে অনেক সময় কনফিউজড হয়ে যায়। তখন আমি ইনস্ট্যান্টলি এই জায়গাতে এই যে কালার বক্সটা আছে এইখানে দেখি যে আসলে আমার যে গোল্লাটা এটা এটা কোথায় আছে। এটা যদি কালো দিকে থাকে দ্যাট মিনস আমি শিওর হয়ে যাই, আচ্ছা ঠিক আছে কালো সিলেক্টেড। আপনারা হয়তো এটা কাজ করতে গেলে কখনো কখনো দেখতে পারেন যে আপনাদের আসলে সাদা রং সিলেক্ট আছে,
সাদা যদি সিলেক্ট থাকে তাইলে হবে না, এটাকে কালোই সিলেক্ট থাকতে হবে। ভাইয়া আমি একটা কিছু বলতে চাচ্ছিলাম এখানে, বলেন। যে ডি ক্লিক করলে এই জিনিসটা কি সাদা কালো এসে পরে, এক্স ক্লিক করলে কালার দুইটা চেঞ্জ করা যায় অনেক ইজিলি, সো এটা অনেক ফাস্ট হয় কাজ করতে ফাস্ট ফটোশপে। হয়, হ্যাঁ ফাস্ট হয়, হ্যাঁ। কিন্তু আমি হচ্ছে যে যারা নতুন আছে তাদেরকে আমি অনেক শর্টকাট দিতে চাচ্ছি না, বুঝতে ও পারছেন? আচ্ছা, ঠিক আছে আপনি ঠিক আছে। যদি জেনে থাকেন ইটস ওকে, ফাইন, ওভাবে প্রসেস করেন। বাট অনেকেই আছে একেবারেই ফার্স্ট টাইম, সো আমরা আমরা ওদের কথা মাথায় রেখে আমরা এক্ষেত্রে আপনি ম্যানুয়াল করেন, বাট আলটিমেট শর্টকাট গুলো জানা থাকে তাহলে ওগুলো বলে দেন আমাদের, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাই। তো এন্ড এন্ড অলসো আমার কিন্তু সায়েন্সটা বোঝা লাগবে, মাস্কের কেন সাদা কেন কালো, এটা সায়েন্সটা বোঝা লাগবে। তো শর্টকাটের থ্রুতে গেলে অনেক সময় জিনিসটা আমরা মিস করে যাইতে পারি, সম্ভাবনা আছে। আচ্ছা দেখেন, তো কালো আছে, এখন কালো রং সিলেক্ট থাকা অবস্থায় আপনি ব্রাশ নেন, বি চাপ দিলে ব্রাশ চলে আসবে, ব্রাশটাকে বড় করে নিলাম। এবারে আমি একটু করি রং, এতটুকু মুছলাম। খেয়াল করেন আমার মাথাটা মুছে গেছে, কেটে গেছে, মানে আমি দেখতেছি না, বাট এটা আসলে ইনফরমেশনটা লস্ট না, ইনফরমেশনটা আছে এখানে। মাথার এই যে পোর্শনটুকু, যে পোর্শনটুকু আমি দেখতেছি না, আপনি দেখতেছেন না, এই অংশটুকু দেখতেছি না, রাইট, বাট এইখানে কি কি আছে, একটা চশমা ছিল, তারপর চুল ছিল, কেমন ছিল, এই প্রত্যেকটা ইনফরমেশন আসলে ফটোশপের মধ্যে আছে। যে কোনো টাইমে, কাজের যে কোনো টাইমে আপনি যদি আবার এই ইনফরমেশনটা ব্যাক করতে চান, আপনি এটাকে সাদা কালার সিলেক্ট করে যদি দেন, আবার পেইন্ট করেন এর উপরে, ওইটা আবার রিভিল হবে। ওকে, তো আমি আবার একটু ব্ল্যাক করি, মুছে গেল এতটুকু অংশ। আর এইখানে যদি তাকাই, যেটা কিনা আমার একটু আগে ফুল সাদা ছিল, ওইখানে কিন্তু কালো দেখতেছি। এটা কোন কালো বলেন তো? যে যে আমি কালো করছি সেটা। ধরেন আমি আমার ক্যানভাসে এই মানুষটার উপর না, অন্য একটা জায়গায়, এই যে এখানে এখানে কালো করতেছি, দেখছেন? আমি তো এখানে ভিজুয়ালি কিছু দেখতেছি না, রাইট? বাট আমার এই যে ছোট থাম্বনেইলটা আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উপরে কালো হচ্ছে। তো বেসিক্যালি কালো রংটা দিয়ে আমরা ইনফরমেশন গুলোকে হাইড করে দিচ্ছি, আর সাদা রং দিয়ে আমরা ইনফরমেশন গুলোকে আবার রিভিল করতেছি বা সামনে আনতেছি। সো মাস্কের কাজ এটা, মাস্ক দিয়ে আহ এটা করলে সুবিধা হয়, কারণ আমার ইনফরমেশন গুলো আসলে আমরা এখানে রেখে দিতে পারতেছি। আমরা হোপফুলি এটা বুঝে গেছি মাস্কিংটা। এরপরে লেয়ার স্টাইলটা একটু দেখবো, যেটা আমাদের আজকে লাস্ট টপিক। আফটার দ্যাট হচ্ছে আপনাদের থেকে কোশ্চেন যদি থেকে থাকে সেগুলো নেবো। তো এই বৃত্তটার যে লেয়ারটা আছে, এই লেয়ারে রাইট ক্লিক করে যদি ব্লেন্ডিং অপশনে যান, তাহলে আপনি লেয়ার স্টাইল গুলা পাবেন। লেয়ার স্টাইলে অনেকগুলোই আছে, আমরা বেসিক কিছু জিনিস দেখবো, বেসিক না মানে যেগুলো লাগে আর কি সেগুলো দেখবো। যেমন স্ট্রোক, স্ট্রোকটাকে ক্লিক করলাম, দেখেন ও চারপাশ বরাবর একটা বর্ডার বা মার্জিন আমি দেখতেছি, এটাই হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোককে এখান থেকে ম্যানিপুলেট করা যায়, সাইজ 4 আছে, এটাকে আপনি বাড়াইতে পারতেছেন আবার কমাইতেও পারবেন, ঠিক আছে? আমি 5 দিলাম, ওরে চলে গেলাম। যদি চলে গিয়ে থাকে, নিচে ইফেক্ট লেখা আসছে দেখবেন, এই ইফেক্টে ডাবল ক্লিক করলে এই বক্সটা আবার চলে আসবে। আচ্ছা আমি আবার স্ট্রোকে ব্যাক করলাম, স্ট্রোকে এসে পজিশনটা দেখেন, আউটসাইড। আউটসাইড মানে কি? এই স্ট্রোকটা এই বৃত্তের বাইরের দিকে আছে, এটাকে ইনসাইড করতে পারেন, মানে এই বৃত্তের এখন ভিতরের দিকে আছে। আবার সেন্টার দিতে পারেন, সেন্টার দিলে কি হবে? স্ট্রোকটা এমন ভাবে আছে যে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। ওকে, দেন ব্লেন্ড মুড আছে, ব্লেন্ড মুডে আমরা না যাই আপাতত, আমরা অপাসিটিতে যাই। অপাসিটিটা কি? এই যে স্ট্রোক আছে, আরে এই স্ট্রোকটা অপাসিটি কমানো, কমাইতে পারবেন এই জায়গাটা থেকে। দেন কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এভাবে করে স্ট্রোকটা আপনি ঠিক করে দিতে পারবেন এখান থেকে। আফটার দ্যাট আমরা এখানে ইনার শ্যাডো, ইনার গ্লো না দেখে আউটার গ্লোটা দেখি। তো আউটার গ্লোতে যদি ক্লিক করি, দেখেন কি হইলো, একটা গ্লো ক্রিয়েট হইলো, দেখছেন? সুন্দর একটা গ্লো আছে এখানে। তো গ্লোটাও, গ্লো এর যে মডিফিকেশন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। যেমন ব্লেন্ড মোড, এটা নরমালি থাকুক,
ওপাসিটি, যত ওপাসিটি বাড়াবেন এটা কিন্তু তত ভিজিবল হবে। বাট গ্লো নর্মালি এত ওপাসিটি বেশি থাকার কথা না, কমই থাকার কথা, তো আমি কমাই দিলাম, এটা 30 দিচ্ছি। আচ্ছা, নয়েজ কি অনেক সময় অনেক স্টাইলাইজড কাজের ক্ষেত্রে নয়েজ ইউজ করা হয়, তো আমি হয়তো এখানে হালকা কিছু নয়েজ অ্যাড করে দিতে পারি। এটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে আরো ভিজিবল হইতো। একটা ব্যাকগ্রাউন্ড দিই, আউটার গ্লোতে আসি, এখানে নয়েজ অ্যাড করা যাবে 50। স্যার আপনার এই যে লেয়ার স্টাইলটা কি রাইট বাটনে ক্লিক করে আসতেছে নাকি? লেয়ার স্টাইল এখানে প্রথমত রাইট ক্লিক করে, এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে দিলে চলে আসবে। আর একবার যদি আপনি অ্যাপ্লাই করে ফেলেন লেয়ার স্টাইল, যেমন আমি এখানে স্ট্রোক কিংবা গ্লো দিয়ে দিছি, তখন ওই লেয়ারটার নিচে ইফেক্ট লেখা দেখবেন, এই ইফেক্টের মধ্যে ডাবল ক্লিক করলেই এটা আবার ওপেন হবে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, নয়েজটা কিন্তু আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য অত ভিজিবল হচ্ছে না, বাট হোয়াট এভার, আমরা নয়েজটা কমাই দিই। নয়েজ দিলে হচ্ছে র্যামকে একটু খাটাখাটনি করতে হয় র্যামকে। আচ্ছা, তো এই যে আমাদের যেই গ্লোটা ছিল এটা কিন্তু গ্রেডিয়েন্ট গ্লো, আমরা চাইলে এক কালারের গ্লো দিতে পারি। এক কালারের গ্লো দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে প্রথমটা সিলেক্ট করে দিলাম সলিড কালারটা, দেন কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করা যাবে, কোন কালার দিতে চান, নীল, লাল না কি রং দিতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে। আচ্ছা, আফটার দ্যাট এখানে স্প্রেড আছে, স্প্রেড দিলে হচ্ছে এই আপনার যে গ্লোটা আছে গ্লোটা আরো ছড়াবে, সাইজ ছোট করতে পারবে। ছোট করলে অনেক সময় জিনিস একদম প্রিসাইজ হয়ে যায়, গ্লো এর মতো লাগে না। তো এটা আর কি, এই দুইটা প্যারামিটারের কম্বিনেশনটা বুঝে যতক্ষণ না দেখতে আপনি যেমন চাচ্ছেন তেমনটা আনতে পারবেন, ততক্ষণ এই কম্বিনেশনটা চেঞ্জ করে দেখতে পারেন। আচ্ছা, এটা গেল আপনার কি আউটার গ্লো। আচ্ছা, গ্লো, ইনার গ্লো একটা আছে, ইনার গ্লো সেম ভাবেই কাজ করে, বাট এটা ওই গ্লোটা ক্রিয়েট হয় ভিতর দিকে। ওকে, এই যে ভিতর দিকে একটা গ্লো ক্রিয়েট হয়েছে। চোখ, চোখ হচ্ছে জিনিসটা প্রিসাইজ হয়ে যায় এই জায়গাটাতে এসে। সেন্টার, আচ্ছা, সেন্টার দিতে পারেন, সেন্টার দিলে এই আপনার গ্লোটা সেন্টার থেকে উৎপন্ন হয়, এইচ দিলে এইচ থেকে ভিতর দিকে উৎপন্ন হয়। স্যার চোখ জিনিসটা কি একটু যদি এক্সপ্লেইন করতে। চোখ জিনিসটা হচ্ছে এটা কনসাইজ হয়ে যায়, যেমন হচ্ছে যে আপনার এটা এখন দেখেন ছড়ানো, এই যে মিশে গেছে, বাট এটা যত আপনি সামনে আগাবেন এটা তত কংক্রিট হয়ে যাবে, দেখছেন? এই যে এখন চোখে কোনো ভ্যালু নাই। চোখ, চোখ মানে কি জানেন? চোখ বাংলা, আপনি যদি আপনার মানে গলা চাপ দিয়ে ধরি আপনার দম বন্ধ হয়ে আসতে লাগে, ওইটার ইংলিশ হচ্ছে আর কি চোখ। তো ওই জিনিসটাই এখানে আপনার যে গ্লোটা ক্রিয়েট হইতেছে, এই গ্লো এর যেই এইচটা আছে, এই এইচটাকে আপনি একটু যদি স্বাধীনতা দিতে চান তাহলে চোখের ভ্যালু একদম কম দিবেন। আর যদি ওকে স্বাধীনতা না দিতে চান, মানে হচ্ছে একদম স্ট্রেইট রাখতে চান, তাহলে চোখের ভ্যালু 100% দিবেন। আচ্ছা, যাই হোক, এটা গেল। এর পরবর্তীতে ড্রপ শ্যাডোটা দেখাই। ধরেন আপনি দিলেন, এগুলো দেওয়ার পর মনে হচ্ছে আচ্ছা এটা যে দিলাম এটা আসলে এখন ভালো লাগতেছে না, এখন দিতে চাই না, তখন কি করবেন? এই যে স্ট্রোক আছে, এখানে একটা টিক চিহ্ন আছে, জাস্ট টিক চিহ্নটা অফ করে দিলেই হবে। ইনার গ্লো থাকুক। ড্রপ শ্যাডো আছে এখানে, তিন তিন ধাপে শ্যাডো দেওয়া যাইতে পারে, বাট আমরা এক ধাপেই দিই, কোনো সমস্যা নাই। এক ধাপে ফার্স্টে ড্রপ শ্যাডোটা দিলাম, এইখানে হচ্ছে আমি আগে কালারটা সিলেক্ট করে দিতে পারবো, কালো দিলাম। কালো দেওয়ার পর দেখছেন একটা শ্যাডো কিন্তু চলে আসছে, বাট এই শ্যাডোটা একদম পুরা অংশটুকু জুড়ে, আমার পুরা সার্কেলটাকে ইয়ে করে রাখছে আর কি, ঘিরে রাখছে। তো আমি যদি এটা না চাই তাহলে কি করবো? আমি আমার অ্যাঙ্গেলটাকে হয়তো একটা স্পেসিফিক দিকে ডিরেক্ট করে দিতে পারি। এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা ঠিক করে দেওয়া যেতে পারে, প্লাস ডিস্টেন্স দিতে পারি। ডিস্টেন্স বাড়াইলে, যত ডিস্টেন্স বাড়াবেন তত শ্যাডোটা মেইন অবজেক্ট থেকে তত দূরে যাবে। স্যার ঠিক আছে? অ্যাঙ্গেলটা কিসের এটা? এটা হচ্ছে আলোর অ্যাঙ্গেল, আলো বুঝেন? এই যে ধরেন আপনি কল্পনা করেন এখানে একটা বল আছে আর এখানে একটা সূর্য আছে বা আলো আছে, আলোটা যদি এই এমনে পড়ে তাইলে
এই বলের ছায়া কোন দিকে পড়বে, এই দিকে না? জি। আচ্ছা, তো এইখানে অ্যাঙ্গেলটা আসলে ওই আলোটা, এই যে অ্যাঙ্গেলের এখানে একটা দাগ আছে দেখছেন, এই দাগটা যেভাবে দিবেন বুঝবেন যে ওইভাবে আলো আসতেছে, তার মানে এখন আলোটা এখানে আছে আর এখানে অবজেক্ট আছে, সো আলো এই বরাবর যদি আসে তাহলে ও আচ্ছা। ছায়া কই পড়ার কথা, এই তার বরাবর নিচে। পড়ার কথা, এইখানে পড়ছে। তো আলো যদি ধরেন আপনার ওর মাথার উপর এইখানে আছে, এটা যদি আপনি চান তাহলে আপনি এটাকে লম্বা ঘুরাই দিই। বরাবর করে দিবেন, তখন দেখছেন শ্যাডোটা নিচে চলে আসছে। সো এইভাবে অ্যাঙ্গেলটা আপনি সেট করে দিতে পারেন। জি। আচ্ছা, আর ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে এই শ্যাডোর ডিস্টেন্সটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, বেশি বা কমাইতে পারবেন। স্প্রেড কি? স্প্রেড হচ্ছে এই শ্যাডোটা কতটুক ছড়াবে বা কতটুক ছড়াবে না ওই জিনিসটা। সাইজও সেম, সাইজ হচ্ছে পুরোটাকে কাভার দিচ্ছে নাকি এটা? আপনার শ্যাডোটা সাইজ কতটুকু হবে সেটা। তো স্প্রেড আর সাইজ এই দুইটার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আপনার ভিজুয়ালি যেই জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসটা যতক্ষণ না আসে আপনি একটু ট্রাই আউট করে দেখলেই পেয়ে যাবেন। ওকে, আর এরপর এখানে কি আছে? নয়েজ আছে। নয়েজ, ওই যে নয়েজও সেম, নয়েজ যদি দিয়ে দেন এটা যেমন এখন অনেক স্মুথ আছে, স্মুথ থাকবে না, নয়েজ আসবে। তো আপনার হয়তো প্রশ্ন আসতে পারে নয়েজ কেন দিব, অনেক স্টাইলাইজড কাজের ক্ষেত্রে আমরা নয়েজ ইউজ করি, নয়েজ বেসড অনেক সুন্দর সুন্দর কাজ হয়, তো ওইসব ক্ষেত্রে হয়তো এখানে নয়েজ অ্যাড করা চাইতে পারে। তো এইভাবে আর কি আপনি এখানে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। সো এগুলা হচ্ছে যা দেখাইলাম লাস্টে, এগুলো ছিল আপনার লেয়ার্স টাইপ। এন্ড আজকের টপিক এগুলাই ছিল আমাদের। মোটামুটি ফটোশপে এই জিনিসগুলো ভালো মতো যদি আমরা জানি তাহলেই আমাদের আফটার ইফেক্টস এ যখন কাজ করতে যাব যা যা দরকার সবকিছু আমরা অ্যাচিভ করতে পারবো।